এভাবে চেঁচাচ্ছিস কেন? তোর রুমের ডুপ্লিকেট চাবি আমার কাছে আছে। আরিয়া বিস্ফোরিত অবাক চোখে আফরানের দিকে তাকায়। তোর শরীরের দাগগুলো এখনো যায়নি। আমি সেদিন বুঝিনি এতটা দাগ পড়ে যাবে। আরিয়া কিছু না বলে উঠে দাঁড়িয়ে বলল, আমি চেঞ্জ করবো, আপনি বের হন। আমি দেখবো বললাম কখন? আর আমার আর কি বা দেখার বাকি আছে? আর গোসলে কিভাবে সুইসাইড করে সাবজেক্টটা বাদ দিয়ে দিস, নয়তো কি হবে বুঝতেই পারছিস। এটা আপনি কি করে জানলেন? বেশি কথা বলে ফেলেছিস, এসব তোকে ভাবতে হবে না। এখন আমি গেলাম, আর নেক্সট টাইম এত প্রশ্ন করার সাহসও থাকবে না আমায়, ওকে? বলে এক চোখ টিপে দুষ্টু হেসে চলে যায়। আরিয়া সামিরার কথা শুনে আকাশ থেকে পড়ল মনে হয়। বুকটা ছ্যাদ করে উঠল। কলেজে আসা মাত্রই শুনতে হলো কাল যে ছেলেটার প্রপোজ অ্যাকসেপ্ট করে বিয়ে করে চলে যাবে ভেবেছিল, সেই ছেলেটা আর বেঁচে নেই। কিভাবে মারা গিয়েছে কেউ জানে না। কি বলছিস কি? সত্যি রে। ক্লাসে তার বন্ধুরা বলাবলি করছিল। আরিয়ার আগে ফুঁসছে। আরিয়া আর এক মিনিটও এখানে দাঁড়িয়ে থাকতে পারল না। ব্যাগটা কাঁধে তুলে হনহন করে বেরিয়ে গেল। কি হলো রে প্রেমা, হঠাৎ কোথায় গেল এভাবে? আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। দেখ, ফারহান ভাইও কিন্তু আরুকে প্রপোজ দিয়েছিল, সেও মারা গেছে। আর সাবার সিনিয়র ফাহাদ ভাই, তাও কাল যার প্রপোজ একসেপ্ট করেছিলি, দুজনে কিন্তু আরিয়াকেই প্রপোজ করেছিল, আর দুজনই মৃত্যু। কিছু বুঝতে পারছিস? তাই তো। আচ্ছা, এর পেছনে কে আছে রে? মার্ডার করা আমার মতে এই এলাকায় নির্দর মানুষটি হলো আফরান ব্রাদার। সামিরা ঢোক গিলে বলল, সেটা তো ভেবে দেখিনি, কিন্তু ভাইয়া কেন এদেরকে মারতে যাবে? সেটাও তো রে ভেবে পাচ্ছি না। আরিয়া সোজা বাড়ি চলে এসে জাফর সাহেবকে কল দেয়। চাচা, তোমার বড় ছেলে কোথায় কাজ করে? কেন, কি হয়েছে? হঠাৎ আফরানে খোঁজ নিচ্ছিস? যেটা বললাম তার উত্তর দাও। সেটা আমি ঠিকভাবে জানি না, কারণ কখনো ওর কাজ নিয়ে কাউকে জিজ্ঞাসা অবধি করিনি। ও যে ভালো কাজ করে না সেটা আমার জানা আছে। ফোন নাম্বার আছে? আছে, অনেক আগের। এখনও সেটা ইউজ করে কিনা জানি না। যেটা আছে সেটাই দাও। স্যার, কখন থেকে আননোন নাম্বার থেকে কল আসছে? আফরান গরম চোখে তাকায় তানভীরের দিকে। মিটিং চলাকালীন কারো ফোন বা বাড়তি কথা একদম পছন্দ নয়। বারবার কল আসছে দেখে তানভীর কানের কাছে গিয়ে বলল। স্যার, জরুরি তো হতে পারে, একটু দেখেন না। আফরান তানভীরের হাত থেকে ফোনটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে মেরে মিটিং রুম থেকে সোজা গিয়ে গাড়ি স্টার্ট দেয়। হঠাৎ এমন হওয়ার কারো বোধগম্য হলো না। তানভীর তাদেরকে সামনে নিয়ে বলে, স্যার, জরুরিতে গিয়েছে। আজকের জন্য মিটিং এখানেই সমাপ্ত। কালকে এটা নিয়ে আবারও মিটিং থাকবে। বলে তানভীরও রুম ছাড়ে। পেছনের গাড়ি করে তানভীর আফরানকে ফলো করে। আফরান সোজা বাড়ির ভিতরে ঢুকে আরিয়ার রুমে গিয়ে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, এই মেয়ে, তোমার প্রবলেম কি? কমন সেন্সটুকু নেই? জরুরি কাজে থাকতে পারে না? বলে হাতের কাছে ল্যাম্পটা এক ধাক্কা দিয়ে ফেলে চুরমার করে দিল। আরিয়া আফরানকে দেখে দ্রুত হাতে কলার চেপে ধরে বলল, আপনার জরুরি কাজ বলতে তো মানুষ খুন আর কালো টাকা, তাই না মিস্টার আফরান? বারবারই করোনা বলে দিলাম। যেটা জানো না সেটা নিয়ে কথা বলা আমার পছন্দ না। বাহ, একদম নিষ্পাপ আপনি। শুনুন, আমার সামনে না একদম নিষ্পাপ সাজার অভিনয় করবেন, ওকে? কেন করলেন এটা? আবারও আরেকটা খুন। এত পাষণ্ড কেন আপনি? নিজের মতো চলেন, ভালো কথা, কেউ তো কিছু বলেনি আপনাকে, কিন্তু কোনো মায়ের কোল খালি করতে বুকটা কাঁপলো না আপনার? এত পাষাণ কেন আপনি? জবাব দিন। আফরান আরিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দুগালে দুটো থাপ্পড় বসিয়ে বলতে লাগলো, কি বললাম বুঝিস না? যেটা জানিস না সেটা নিয়ে বাড়াবাড়ি করবি না। আর কি জানতে হবে আমায়? দিনে কয়টা খুন করেন সেগুলো বলেন। এত এত মানুষ খুন করেন কিভাবে আপনি? মায়া বলতে কিছু নেই ভেতরে আপনার? না, নেই। আমার কারোর জন্য কোনো পিছুটান নেই। হাজারটা খুন করব, তোর সমস্যা? বল, কি সমস্যা তোর? তোকে মারতে আমার কলিজা কাঁপবে না, বুঝছিস? এবার ভাব আমি কেমন হতে পারি। বারবার এক কথা আমার একদম পছন্দ না। বাহ, গুড, ভেরি গুড। মেরে দিন আমায়, একদম মেরে দিন। এমন জাহান্নামী জীবন থেকে মরে যাওয়াই তো ভালো। বলে আফরানের শার্টের নিচ থেকে আকস্মিক রিভলভারটা হাতে নিয়ে আফরানের মাথায় ধরল। আফরান অবাক হলো। পাগল হয়ে গেছে তুমি? সেন্স আছে নাকি নেই? আজ হয়তো আপনাকে মারবো, নয়তো নিজে মরবো, কিন্তু আপনাকে মেরে কি করব বলুন তো? কোনো লাভ নেই আমার জন্য তো। এটা আরো ঝামেলা, তাই তো?
ওকে, নিজেকেই শেষ করে দিব বলে বন্দুকটা নিজের মাথায় ঘোরালো। আমি এমনিতেও বাঁচতে চাই না, আমি নিজের সতীত্ব হারিয়েছি। আপনি আমাকে স্পর্শ করেছেন আপনার ওই পাপিষ্ঠ হাতে, ছুঁয়েছেন আপনি আমায়, তাই না? নিজেকেই শেষ করে দিব, আমার ভবিষ্যৎ এমনিতেও নষ্ট। দেখো আরু, তুমি এবার বাড়াবাড়ি করছো। এটা আমার কাছে তা বলছে, একটু এদিক ওদিক হলে। কি হবে, মারা যাব তাই তো? আমার তো মরতেই ইচ্ছে করে, এটার জন্যই অপেক্ষা করে আছি এতদিন, বেঁচে থেকেও মরে গিয়েছি আমি। দেখো, তোমার যা ইচ্ছা আমাকে বলো, আমি তোমাকে ডিস্টার্ব করি তাই তো? ঠিক আছে, আর চালাবো না, তোমার সামনেও আসবো না, প্রমিস। কিন্তু এটা দিয়ে দাও, আর আমি ওই ছেলেকে শুধুমাত্র থ্রেট দিয়েছিলাম তোমার থেকে দূরে থাকতে, কিন্তু আমি খুন করিনি। সুন্দর জোকস বলেছেন, আপনি থ্রেট দিয়েছেন কিন্তু মারেননি, এটার চেয়ে বেস্ট জোকস আমি আর দুটো শুনিনি। আচ্ছা, যা ইচ্ছে করুন, হাজারটা মারুন, কিন্তু আমি আর আপনার কাছে অত্যাচারিত হতে চাই না। আপনার ওই নোংরা হাতে আমার শরীর ছোঁয়া আমার একদম পছন্দ না। কি শুরু করলে তুমি? বললাম তো আর আসবো না তোমার কাছে, এটা দিয়ে দাও এখন। দেখো, বাড়াবাড়ি করলে পরে কি হতে পারে তোমার জানা আছে। পরের বার কিছু হওয়ার সুযোগটাই দেব না। বলে আরিয়া ট্রিগারে হাত রাখল। আরিয়ার কোনো ভ্রুক্ষেপ নেই ট্রিগার চাপ দেওয়ার। ঠিক সে মুহূর্তে আফরান চিৎকার করে ওঠে। আরিয়া হতভম্ব হয়। আফরান যে এমন করতে পারে তার বোধগম্য হয়নি। আফরান পাশে টি টেবিলের ওপর থেকে গ্লাসটা ভেঙে ঠিক নিজ বুক বরাবর বসিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আরিয়ার হাতের বন্দুকটা পড়ে যায় নিচে। আফরান দাঁড়িয়ে থাকতে না পেরে নিচে হাঁটু গেড়ে বসে যায়। আফরান ক্ষত জায়গায় হাত রেখে বলে, আরু, আমি তোকে বিশ্বাস করাতে পারবো না, আর আটকাতে পারবো না, কিন্তু কিন্তু নিজেকে তো আটকাতে পারবো। আফরান থেমে থেমে কথাগুলো শেষ করে, মুখে বেপরোয়া হাসি। আরিয়া দ্রুত এসে আফরানের সামনে বসে বলতে লাগলো, আপনি এটা কেন করলেন? হ্যাঁ, পাগল হয়েছেন আপনি? কেউ নিজেকে নিজে ইচ্ছে করে আঘাত করে? বলেছিলাম না আপনি সাইকো, দেখলেন আবার প্রমাণ হয়ে গেল আপনি একটা সাইকো। বলে চোখের জল ফেলতে লাগলো। আফরান রক্তমাখা হাত দুটো দিয়ে আরিয়ার চোখের জল মুছতে গিয়েও আটকে যায়। চোখের জল মুছো, দেখো একদম কাঁদবে না, আমি তোমাকে আর ছোঁব না আমার অপবিত্র হাতে। আরিয়া কেঁদে কেঁদে বলতে লাগলো, আচ্ছা, এখন কি করব আমি? আমার কি করা উচিত? হ্যাঁ, চাচাকে কল দিই। আফরান মুখে বেপরোয়া হাসি টেনে বলল, লাগবে না, আমার এইভাবে বাঁচতে ইচ্ছে করছে না আর, কিন্তু তোমাকে দেখে জীবনটা কাটাতে চেয়েছিলাম। এইটুকু বলেই আহ শব্দ করে আবারও হয়তো তীব্র ব্যথায় নয়তো আরও অবাধ্যতার কারণে নিজেকে এভাবে আঘাত করেছে। আমি চেয়েছিলাম আমার প্রতিটা সকাল যেন তোমাকে দেখে পার হয়, যেন আজ বিষাদ ছুঁয়েছে এই বুক। তোমাকে নিয়ে কাটাতে চেয়েছিলাম কিছু কাল, তোমাকে নিজেকে বিরান করতে চেয়েছিলাম, সেসব কিছুই হলো না। আমার ভেতর আজ শুধু আফসোসের বসবাস, শুধু তুমিতে আমার শূন্যতা, আবার তুমিতেই ভরা। আফরান কথাগুলো থেমে থেমে বলছিল। আফরান নিজেকে আর সামলে রাখতে পারছে না, ঢলে পড়ল ফ্লোরে। কথা বলুন, দেখুন আমি শুনছি। আজ আপনাকে আমার আমার কোনো তাড়া নেই, আমি শুনছি আপনাকে। আজ শুনবো আমি আপনাকে, বুঝবো আমি আপনাকে। বলুন না আরো কিছু। হঠাৎ কেউ একজন এসে আফরানের সামনে বসে বলল, স্যার কি হয়েছে আপনার? ভাবি, বসের কি হয়েছে? কথা বলছে না কেন? আরিয়া বিস্মিত হলো। আমি ওনার অ্যাসিস্ট্যান্ট তানভীর। আমি জানি না কিছু, উনি একটু আগেই তো কথা বলছিলেন, প্লিজ হসপিটালে নিয়ে চলুন, ওনার কিছু হবে না। তানভীর দেরি না করে আফরানকে উঠিয়ে গাড়িতে বসালো। আমিও যাব। সরি, আমি স্যার হসপিটালে কেউ যেতে পারবে না। বলেই গাড়ি স্টার্ট দিল। আরিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। কাজের মহিলা লতা বলল, আফামনি, কান্দেন না, স্যারের কিছু হইব না। কিন্তু স্যার রে কেডাই কি করলো? খানিক আগেই তো উপরে গেছিল, দেখছিলাম। আরিয়া লতাকে জড়িয়ে ধরে বলল। খালা, সব দোষ আমার, আমি মেরেছি ওনাকে। লতা অবাক হয়ে বলল, কন কি আফামনি? আমি আন্নেরে চিনি, আন্নে তো স্যারের উল্টা ভয় পান, আন্নে কেমনে মারবেন? আরিয়া কিছু না বলে ডুকরে কাঁদতে লাগলো। আজ 2 দিন হয় গ্রামে এসেছি, আয়াস ভাইয়াও 2 দিন আগে জামিন পেল। কিভাবে হয়েছে জানা নেই, কেউ একজন নাকি নির্দেশ দিয়েছে ছেড়ে দিতে। এটুকু জানার সবার। গ্রামে আসার কারণ আমার ছোট বোন ছায়ার 10 বছরের জন্মদিন উপলক্ষে আসা।
আসতে চাইনি, এক প্রকার বাধ্য হয়েছি চাচার আর সামিরার জোড়াজড়িতে আসার জন্য। আসার পরেও কারোর সাথে কথা বলিনি ছায়া ব্যতীত। আর কেনই বা বলবো? যাদের কারণে জীবনটা উল্টা পাল্টা হয়েছে তাদের সাথে কি কথা থাকতে পারে? আজ 12টার পরেই কেক কাটা হবে, বাড়ি ভর্তি মানুষ। এর আগেও হয়েছিল, কিন্তু এবার এটা একটু অন্যরকম ভাবে করা হচ্ছে, সেটাও হঠাৎ করেই। যাই হোক, কোনো মতে রাতটা শেষ করেই চলে যাব কাল, এটাই ভাবছি আমি। কিন্তু মিস করছি একজনকে, মনে পড়ছে ভীষণভাবে। সেদিনের পর আর দেখিনি আফরান ভাইয়াকে, তবে জেনেছি তিনি সুস্থ আছেন, এতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলি। আচ্ছা, আমার তো সেদিন ওভাবে কান্না করার কথা ছিল না, তাহলে কেন কেঁদেছিলাম আমি এত? জানি না, কিছু জানি না, তবে খুব কষ্ট হয়েছিল সেদিন, এটুকু বলতে পারি। আমি আয়নার সামনে বসে সাজগোজ করছি আর ভাবছি এইসব। কারো ডাকে ধ্যান ভাঙে, পেছন ঘুরে তাকিয়ে আয়াস ভাইয়াকে দেখি। কখন আসলে ভাইয়া? একটু আগে। একটা কথা বলবি? বলুন। আমি খুন করিনি, এটা তুই বিশ্বাস করিস? পাগল হলে তো এটা ভাবতে যাব আমি? আমার এখনো বুদ্ধি আছে, বুঝলে? আমাকে বিশ্বাস করিস? না করার কি আছে? ঠিক আছে, আমি গেলাম, জলদি নিচে আস। 12টা বাজতে আর মাত্র 15 মিনিট আছে, শুনেছিস? আমি ঘড়ির দিকে তাকিয়ে তাড়াহুড়ো করলাম, কিন্তু আগে গেলে যদি আমার ওসব উল্টাপাল্টা জিনিস মাথায় ওসব মাখিয়ে যদি সাজ নষ্ট করে দেয়, এগুলো ভেবেই সবার শেষে যাওয়ার মনোভাব করলাম। ভাবনার মাঝেই হঠাৎ সামিরা এসে বলল, জলদি চল, লেট হয়ে যাচ্ছে তো বলেই আমাকে টানতে টানতে নিচে নিয়ে গেল। সবাই হাতের তালি দেওয়া শুরু করলো। আমি বুঝলাম না হঠাৎ এভাবে তালি বাজানোটার মানে কি। এখন তো কেক কাটেনি, তাহলে আমার পাশে আয়াস ভাইয়া। আমি ভাইয়াকে বললাম, সবাই এভাবে কি দেখছে গো ভাইয়া? আমাকে কি একটু বেশি সুন্দর লাগছে? আজ একটু বেশি সুন্দর লাগছে। সব সময়ের মতোই তো হালকা সেজেছি, তাহলে আজ কেন? আমার কথা রেস্ট টেনে বাবা এসে বলল, হ্যাঁ, এটাই আমার বড় মেয়ে, সবাই যেটা ভাবছেন সেটাই। আমি বুঝলাম না, আমাকে এভাবে সবার সাথে পরিচয় করানোর আছেটা কি? আমি বাবাকে কিছু জিজ্ঞেস করতে যাব, তার আগে বাবা আয়াস ভাইয়াকে দেখিয়ে বলল, এই যে দেখছেন, আমার মেয়ের ফিয়ন্সি হতে চলেছে। আজ এখানেই দুটি অনুষ্ঠান হবে। প্রথমেই তো আয়ুষ বাবার সাথে আমার মেয়ে আংটি বদল হবে, পরে ছোট মেয়ের জন্মদিন। আমি যেন আকাশ থেকে পড়লাম। বাবা কি পাগল হয়ে গেল? এসব কি বলছে? আয়াস ভাইয়ের সাথে বিয়ে? হোয়াটস দিস? আমি বাবাকে উদ্দেশ্য করে বললাম, এসব কি বাবা? বাবা আমার কথাটা যেন শুনলেনই না। আমি আয়াস ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, এসব কি ভাইয়া? এটা কি মজা করার সময়? তাও এমন মজা? আমার একদমই ভালো লাগছে না এটা। কেন, তুই আমায় পছন্দ করিস না? এসব কি বলছো আয়াস ভাইয়া? আমি তোমায় পছন্দ করি, বাট ওভাবে। তাহলে প্রবলেম কোথায়? যা হচ্ছে মেনে নে। তার মানে তুমি আগে থেকে জানতে? না, এসে জেনেছি। বাবা আর চাচা মিলে আগে ডিসাইড করে নিয়েছিল। আসার পর জেনেছো, আর আমি এখন জানলাম? আমাকে একবার বলার প্রয়োজন বোধ করলে না? পাশ থেকে রহিমা বেগম আরিয়ার মা বলে উঠলেন, আস্তে কথা বলো। আর তোমার মতামত কেউ চায়নি, বাবার কথা মেনে নাও। আশ ভালো ছেলে, তার কাছে তুমি ভালো থাকবে। এটা আমি অস্বীকার করছি না মা, কিন্তু আর কোনো কিন্তু নয়, সুন্দরভাবে আংটি বদল করে নাও। এঙ্গেজমেন্টটা বাধ্য হয়েই করতে হলো বাবার সম্মানার্থে। না হলে কি যে করতাম নিজেও জানি না। এগুলো কোন ধরনের কথা হলো? এখন কি ওনার সাথে আমার বিয়ে হবে ভবিষ্যতে? কথাটা ভাবতে মাথাটা যেন ব্যথা শুরু হলো আমার। তারপর ধুমধাম জন্মদিনটাও পালন হলো, অথচ আমার এসব বিরক্ত লাগছে, তাই সেখান থেকে রুমে চলে আসলাম। বলছিস কি এসব? রাগাস না তো এখন। বাবার সম্মানটা বাঁচানোর ইচ্ছে ছিল না, কিন্তু এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল যে কিছু করার ছিল না আর। যে যাই বল, আয়াস ভাইয়া কিন্তু তোকে অনেক ভালোবাসে। আরিয়া হাতের স্কেলটা দিয়ে ব্রেঞ্চে বাড়ি মেরে সামিরার পাশ থেকে সরে গিয়ে অন্য ব্রেঞ্চে বসলো। আরে রাগ করিস কেন? সামিয়া এমনি বললো, তাছাড়া তোর তো এক্সট্রা চয়েস নেই যে রাগ করবি, তাই না? প্রেমার কথায় হতভম্ব হলাম। আসলেই তো আমি রাগ করছি কেন? বিয়ে তো করতেই হবে, তাহলে যে আমাকে ভালোবাসে তাকে করলে প্রবলেমটা কোথায়? কিন্তু তবু কেন এত বিরক্তি লাগছে সব কিছু? ক্লাস শেষে গাড়ি আসলে উঠে বসলাম। বসতে বসতে খেয়াল করলাম ড্রাইভারের জায়গায় আয়াস ভাইয়া। এনাকে এই মুহূর্তে আমার একদমই সহ্য হচ্ছে না। নিজে জানার পরেও স্বার্থের জন্য মানুষটা আমায় জানালো না। ওনার সাথে কোনো কথা নেই আমার। আমি চুপচাপ বসে আছি বাইরের দিকে তাকিয়ে।
কিছুক্ষণ পর ভাইয়া নীরবতা কাটিয়ে বলল, এখনও রেগে আছিস? আমি কিছু বললাম না। দেখ, এভাবে তোকে রাগ করতে দেখলে ভালো লাগে না। আমি ভুল করেছি মানলাম তো, এবার তো মাফ কর। আমি ভাইয়ার দিকে একবার তাকিয়ে ভাইয়ার দেওয়ার ডায়মন্ড রিংটা খুলে তার দিকে ধরলাম। বিষয়টাতে ভাইয়া বোধহয় কষ্ট পেলেন, সাথে সাথে গাড়ি ব্রেক করলেন সে। আয়াস ভাইয়া আমার দিকে ছলো দৃষ্টিতে তাকিয়ে আছে, বোধহয় এখনই জল গড়িয়ে পড়বে। আমি বুঝতে পেরে বললাম, আমার আংটি পরতে ভালো লাগে না। আয়াস ভাইয়া কিছু বলল না। আমি পড়লাম মহা মুশকিলে। আজব এক জীবন আমার, যা কিছু হয় সব বাধ্য হয়ে করতে হয়। যত সব ন্যাকামোর জীবন আমার, না চাইতেও আবার পড়ে ফেললাম। না পড়তে চাইলে নিজের কাছে রেখে দিস। রাতে খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম। ফোনটা একটু ঘাটাঘাটি করে আবার রেখে দিলাম। কিছুই ভালো লাগছে না, সব কেমন বিরক্ত লাগছে আমার। আমি শোয়া থেকে উঠে বসলাম, দরজা খুলে বাড়ির একদম কর্নারের রুমটার দিকে তাকালাম। না, সব অন্ধকার। তার মানে আজকেও তিনি আসেননি বাড়ি। কিন্তু আমার যে ভীষণ দেখতে ইচ্ছে করছে। না থাকলে নাই, একটু ওনার রুমটা গিয়ে দেখে আসি, তাও একটু ভালো লাগবে বোধহয়। আমি টিপ টিপ পায়ে ওনার রুমের দরজা খুললাম। আজ তো লক করা নেই ভেবেই একটু খুশি লাগলো। গিয়ে লাইট না জ্বালিয়ে শুয়ে পড়লাম। বিছানা থেকে সুন্দর ঘ্রাণ আসছে। আচ্ছা, উনি কি বিছানায়ও সুগন্ধি লাগান? আচ্ছা, ওনার রুমটা তো আজও দেখা হয়নি একটু। আজ যখন সুযোগ পেয়েছি দেখেই নি। ভেবে খাট থেকে নেমে যেতেই রুমের লাইট জ্বলে উঠল। আরিয়ার বুকটা কেঁপে উঠে চোখ তুলে তাকাতেই দেখলো আফরান হাতে কোট নিয়ে দাঁড়িয়ে আছে। আরিয়া ঢোক গেল, ভয় কাঁপতে লাগলো হাত পা। কিন্তু আরিয়ার ভাবনাকে কুলসিত করে দিয়ে আফরান আরিয়াকে না দেখার ভান করে পাশ কেটে ভেতরে ঢুকে খাটের উপর কোটটা ছুঁড়ে ফেলে। গলার টাই খুলতে খুলতে আর চোখে আরিয়ার দিকে তাকায়। আরিয়া জানে আফরান ইচ্ছে করে তাকে ইগনোর করছে। এতদিন অনেক চেষ্টা করেছে একটু দেখার, আজ তো দেখেছে। কই, মুখে কেন কথা ফুটছে না? তার তো ক্ষমা চাওয়া উচিত আফরানের থেকে। তার জন্যই তো ওই দিন নিজেকে আঘাত করেছিল আফরান। দেরিতে হলেও বুঝতে পেরেছিল তাকে বাঁচানোর জন্যই নিজেকে আঘাত করেছিল। আফরান গলা খাকারি দেয়। আরিয়া তাকায়, কিন্তু বুঝতে পারছে না সে তার রুমে আসার জন্য এতক্ষণে পুরো বাড়ি মাথায় তুলে ফেলতো, অথচ আজ কিছুই বলছে না। আমি শার্ট চেঞ্জ করব। আমি চাই না কি আমার পাপিসটা শরীর দেখুক। আরিয়া বুঝতে পেরে রুম ছাড়ে। 2টার উপরে বাজে, এখনও আরিয়ার চোখে ঘুম নেই। খুব কষ্ট পেয়েছেন তিনি। ওদিন খুব ভাবে বকেছিলাম ওনাকে। হ্যাঁ, বকেছিলাম তো। কষ্ট কেন পাবেন না? আমার শাস্তি পাওয়া উচিত ওনার কাছ থেকে, কিন্তু আমাকে মারলেন না কেন আজ? আচ্ছা, উনি কি সত্যি আমায় ভালোবাসেন? তাহলে বলেন না কেন? উফ, আমি কি সব ভাবছি। উনি কেন আমায় ভালোবাসতে যাবেন? আশ্চর্য, আমি ওনার সম্পর্কে এসব কেন ভাবছি? আচ্ছা, উনি কি ঘুমিয়ে গেছেন? ওনার বুকে কি এখনো ব্যথা আছে? না, আর ভাবতে পারছি না। একবার দেখেই আসি। ধরা খেলে বকা খাবো, না হয় 2-4টা খাবো। কি আর হবে, এমনিতেও অভ্যাস হয়ে গিয়েছে। কথাগুলো নিজে নিজে বলে পা বাড়ালো আবারও আফরানের রুমের দিকে। পা করে আসতে ধীরে রুমে ঢোকার আগে একবার দরজায় হালকা আওয়াজ করেছিল, জেগে আছে কিনা চেক করতে। বুঝতে পারল ঘুমিয়ে পড়েছে, তাই সংকোচ ছাড়াই রুমে ঢুকলো। রুমের ডিম লাইটটা জ্বালালো, অফ করতে গিয়েও করলো না। অফ করলে যাকে দেখার আছে দেখবে কিভাবে? আরিয়া আফরানের মাথার কাছে গিয়ে দাঁড়ালো। চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঝাপসা দেখা যাচ্ছে সব কিছুই। আফরানের মাথার কাছে গিয়ে ফ্লোরে লেপ্টে বসে পড়ল। খাটের ওপর 2 হাত রেখে হাতের তালু দিয়ে নিজের দুগালে ভর দিয়ে নিম্ন গলায় বলতে লাগলো, আচ্ছা, আপনার ব্যথা আছে এখনো? আমি কি খুব বাজে বলেছিলাম? আপনি তো আপনার কথা রাখলেন, আমার সামনেও আসেননি ইচ্ছে করে। আমাকে আগের মতো আর জ্বালাতনও করেনি। কিন্তু আমার কেন আপনার এমন নীরবতা ভালো লাগছে না? দূরে যেতে চেয়েও কেন বারবার আপনাকে নিয়ে ভাবছি আমি? কাছে আসার আপ্রাণ চেষ্টা করছি, কেন বলতে পারেন? আমি তো চেয়েছিলাম আপনার থেকে দূরে কোথাও চলে যেতে, তাহলে আপনাকে একটুখানি দেখার তৃষ্ণায় কেন বারবার আপনাকে খুঁজে, বলতে পারবেন? আরিয়া কোমল কণ্ঠে এগুলো বলে 2 ফোঁটা চোখের জল ফেলল। আরিয়া আফরানের বুকে ধরে দেখতে চাইল তার ব্যথাটা এখনো আছে কিনা, তাই হাত বাড়াল। আকস্মিক আরিয়ার হাতটা আফরান ধরে বলল, এই পাপিসটার শরীরে হাত বাড়িও না, তোমার হাত অপবিত্র হয়ে যাবে। আপনি কখন উঠলেন?
ঘুমিয়েছি কখন? মানে? কিছু না। তো এখানে কেন এসেছো? আমি তো জানাইনি তোমায়। আমার নোংরা শরীরের ছোঁয়া তোমাকে দিইনি, তাহলে কেন এসছো? আরিয়া হঠাৎই ফুপিয়ে উঠল। আমি ইচ্ছে করে বলিনি ওই দিন। আমি উত্তর চাইনি। আরিয়া এবার মৃদু শব্দে কাঁদতে লাগলো। আফরান পাশের ল্যাম্প লাইটটা জ্বালিয়ে বলল, এখানে এসে এভাবে ন্যাকামো কেন করছিস? হ্যাঁ, যেভাবে চেয়েছিস পেয়েছিস তো, তাহলে আর কি চাই তোর? আমাকে মেরে দিয়ে পরে হেভি থাকবে? বল, তাহলে মেরে দে আমায়, আমি নড়বো না বিন্দু পরিমাণ। একটু ধমকিয়ে বলল কথাগুলো। আফরানের কথাগুলো শুনে আরিয়া এবার ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। আজব তো, এভাবে কাঁদছে কেন? হ্যাঁ, আরিয়ার কান্না থামার কোনো নামগন্ধ নেই। আফরান এবার আরো জোরে ধমকিয়ে বলল, চুপ, একদম চুপ। আর একটু আওয়াজ করবি তো এখানে মেরে ফেলবো। আরিয়া সেমভাবে কেঁদেই চলেছে। আরে, আমাকে কি ভয় পাও না একটু? আজব তো, কথা না শুনলে কি হবে জানো তো? দুজনের চেঁচামেচিতে জাফর আয়েশ উঠে আফরানের রুমে আসলো। এসে আরিয়াকে কাঁদতে দেখে জাফর সাহেব তেতিয়ে উঠলেন। আচ্ছা আফরান, তুমি কি জীবনে মানুষ হবে না নাকি? এত রাতে মেয়েটাকে ডেকে এনে মারলে এটার কোনো মানে হয়? যে যেটার যোগ্য সে সেটাই পাবে। তুমি এখানে আসলে কেন? আমি এই মেয়ের ন্যাকামো কান্না দেখতে ব্যস্ত। আশ্চর্য একটা মানুষ, এত কাঁদতে পারে কিভাবে? হ্যাঁ, আফরান, এত রাতে ওকে এভাবে তোর রুমে ডাকলি কেন? এখন আর ছোট নেই আরিয়া। আজব তো, আমি ডাকতে যাবো কেন ওকে? ও নিজে তো এসছে। আরিয়া নিজে এই রুমে আসবে, আমরা এত বছরেও দেখিনি এখানে পা রাখতে, আর তুই বলছিস আজ তুই আসছিস জেনে ও এখানে আসবে? আশ্চর্য তো, আমি জানি কি ও কেন আসছে। আরিয়া এখনো কেঁদেই যাচ্ছে। এটাকে এখান থেকে নিয়ে বিদায় হতো। এইভাবে কাঁদছে কেন? আমি কি করেছি? হ্যাঁ, তুই কি করতে পারিস সেটা 4 বছর আগে দেখে নিয়েছি। আর শোন, ও এখন আমার হবু স্ত্রী, বুঝলি? ওর সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে, এক্সাম বাদেই বিয়ে। এখান থেকে ওকে মারামারি হাত তোলা সব বাদ দে। ওকে, আমার হবু স্ত্রীর গায়ে কেউ হাত দিবে সেটা আমি মেনে নিব না। মাইন্ডেড? আয়েশের কথায় আফরান হেসে বলল, ইয়েস, সেটাই বলছে। একে এখান থেকে নিয়ে ফুটো, গেট লস্ট। আর তোর হবু বউকেও বলে দে যেন আমার রুমে যখন তখন না আসে। তোর রুমে নিয়ে যাস, ওর থেকে কিছু চাইতে থাকতেও পারে, তাই না? আফরানের কথায় আয়েশের গা জ্বলে ওঠে। দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁত কটমট করতে থাকে। হচ্ছেটা কি এখানে? হ্যাঁ আফরান, তুমি কিন্তু সীমা লঙ্ঘন করছো এবার। আমি সীমা আজ না অনেক আগে ছাড়িয়েছি। সো গট ইট, এখন যাই এখান থেকে। জাফর আরিয়াকে তুলে বলে। বেশি মেরেছে? আরিয়া হেসকি তুলছে, যার কারণে বলতে পারছে না কিছু। এখানে আর দাঁড়িয়ে না থেকে আয়ুষ আরিয়াকে কোলে তুলে নিয়ে চলে যায়। জাফর কিছু না বলে সেখান থেকে চলে আসে। আফরানের চোখ দুটো রক্তিম হয়ে আছে। দাঁতে দাঁত চেপে বিছানায় এক হাতে ঘুষি মেরে বলল। ড্যাম ইট। আফরান গাড়ির পেছনের সিটে বসে আছে। তানভীর ড্রাইভ করছে। জানতে পেরেছিস কে লোকটা? সরি স্যার, এখনো জানতে পারিনি। তবে কলেজ বা ভাবির বন্ধু বান্ধব কেউ হলে এতক্ষণে জেনে যেতাম। তাহলে জলদি খোঁজ নে, কে করেছে এসব। আমার সাথে শত্রুতার কারণে নাকি অন্য কোনো কারণে? আমার সাথে শত্রুতা আমি বলেই আর এর ক্ষতি করার চেষ্টা করেছিল। তার জন্য আয়েশের সাথে এঙ্গেজটা হতে দিলাম, যেন ভাবে যে আরও আমার সাথে নয়, আরশের সাথে কোনো রিলেশনে আছে। কিন্তু ব্যাপারটা মনে হচ্ছে অন্যরকম। খুব কাছের কেউ যে সব কিছুই জানে। আমার মনে হয় আপনার সাথে সত্যতার কারণে দেখুন দূরে খুনেই, কিন্তু আপনাকে কিলার প্রমাণ করা হয়েছে। নো, কেলের প্রমাণ করার চেষ্টা করছে না। আমার মনে হচ্ছে আমাকে খারাপ প্রেজেন্ট করছে, সেটাও আরিয়ার সামনে। কিন্তু লাভটা কি ওই শালার, এটাই বুঝতে পারছি না। আপনারা কারা? আরে ছাড়ুন বলছি। আরিয়ার কথায় ভ্রুক্ষেপ না করে মেয়ে দুটি আরিয়াকে গাড়িতে জোর করে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। মূলত আরিয়া ক্লাসের মাঝে বের হয়েছিল। ভালো লাগছে না বিধায় হঠাৎ দুটি মেয়ে এসে আরিয়াকে জোর করে তুলে নিল। গাড়িতে আরিয়া বাড়াবাড়ি করার কারণে বেহুশ করে ফেলেছিল। আরিয়া চোখ খুলে চারিদিকটা একবার প্রত্যক্ষ করে নিল। কোনো হোস্টেল মনে হলো। পাশ থেকে একজন মহিলা বলল, ম্যাম এখন কেমন লাগছে? আরিয়ার মস্তিষ্ক সাথে সাথে সতেজ হয়ে উঠল। কারা আপনারা? আমাকে এইখানে কেন নিয়ে এসেছেন? কি করেছি আমি? মহিলাটি কোনো উত্তর দিল না।
কারো ফোন আসায় রুম থেকে বের হয়ে গেল। আরিয়া ভাবতে লাগলো, নিশ্চয়ই আমি কিডন্যাপ করেছে এনারা, কিন্তু আমি কি করেছি? আমাকে কিডন্যাপ করার কারণটা কি? কারো পায়ের শব্দ শুনে দরজার দিকে তাকালো। মুহূর্তে চোখ দুটো বিস্ময়ের শেষ সীমানায় পৌঁছায়। সে আর কেউ নয়, মিস্টার মাফিয়া আফরান চৌধুরী। আরিয়া চট করে খাট থেকে লাফ মেরে নেমে বলল, আপনি এখানে? অন্য কেউ কিডন্যাপ করলে খুশি হতে বুঝি? বলে আরিয়ার গালে 2টা থাপ্পড় বসালো। তোর সাহস দেখে অবাক হলাম। মারলেন কেন আমায়? কি করেছি আমি? আমার শুধু শুধু মেরে শান্তি পান আপনি? আমার তো কাজ নেই আর। আগে বল, এত সাহস কোথায় পেলে? 2 দিন ছাড় দিয়েছে বলে মাথায় উঠে গেছিস? কি করেছিটা আমি? শুধু শুধু কথা শোনাচ্ছেন কেন? কি করেছিস আবার প্রশ্ন করছিস? আরিয়া এবার আফরানের একদম সামনে গিয়ে ভীতিহীন কণ্ঠে বলল, হ্যাঁ করছি, 100 বার করবো। আপনার কি? এখন উত্তর দেন, কি করেছি আমি? আফরান আরিয়ার হাত ধরে হ্যাসকাটা নিয়ে উল্টো ঘুরিয়ে আরিয়ার হাত দুটো ক্রস করে ধরে। আরিয়ার পিঠ আফরানের বুকে ঠেকে। বাম হাতের আঙুলগুলো সবটা জোর দিয়ে ধরে দাঁত পিষে বলল, এখনই আংটি পরে আছিস? দেখাচ্ছিস তোর এঙ্গেজমেন্ট হয়েছে? ছাড়ুন বলছি, লাগছে আমার। আমার লাগে না। অন্য কারণে আংটি পরে ঘুরবি, আমি চেয়েছি দেখবো। আরিয়ার আংটির ধাঁচে লেগে আঙুল থেকে রক্ত ঝরছে। প্লিজ ছেড়ে দিন, সত্যি বলছি, খুব ব্যথা পাচ্ছি। আফরান আরো শক্ত করে ধরে ধরে বলল, 4 বছর আগে শরীরে ব্লেড দিয়ে গেছিলাম, মনে নেই? এখন আমার ছেলেদের চলা গেছে শরীরে। আপনি ভুল বুঝছেন, আমাকে আপনি ছাড়া কেউ ছোঁয়নি আজ অব্দি। আফরান এবার সবটা শক্তি দিয়ে চেপে ধরে বলল, সবকিছু সহ্য করতে পারি, কিন্তু মিথ্যা একদম না। তোর এখন ডাবল শাস্তি পাওয়া উচিত, তাই না বল? হাতে লাগছে তো, আঙুলগুলো ভেঙে যাবে। এবার ছাড়ুন বলছি, আমি মিথ্যে বলছি না। তা কাল রাতে কি আয়ুষ তোকে পালকি করে রুমে নিয়ে গিয়েছিল? হঠাৎ করে আরিয়ার গলা স্বাভাবিক হয়ে আসে। আরে আপনি কি সত্যিই জেলাস? আফরান আরিয়ার কথায় থতমত খেয়ে যায়। বলুন আপনি জেলাস, সত্যি বলুন। এখন ব্যথা হচ্ছে না? উহুম। আফরান আরিয়ার হাতটা আরো জোরে চেপে ধরল। আরিয়ার চোখ থেকে জল পড়ছে। চোখ বন্ধ করে ঠোঁটে হালকা হাসি রেখে আবারও বলল, বলুন আপনি জেলাস ফিল করছিলেন আসবে আমার কোলে নেয়াতে? আফরান আরিয়ার স্বাভাবিক কণ্ঠ দেখে অবাক হলো। বাম দিক থেকে মাথাটা একটু সামনে নিয়ে আরিয়াকে দেখার চেষ্টা করলো। সফল হলো তাতে। আরিয়ার চোখ বন্ধ, চোখ থেকে পানি গড়াচ্ছে বুকে। আফরান একবার মাথা ঘুরিয়ে নিচের দিকে আরিয়ার আঙুলে তাকালো। সাদা ফ্লোর লাল টকটকে রক্তে বিভর। সঙ্গে সঙ্গে আরিয়াকে একটু হালকা ধাক্কা দিয়ে ছেড়ে দেয়। আরিয়া টাল সামলাতে না পেরে বিছানায় গিয়ে পড়ে। আফরান জায়গা ছেড়ে বারান্দার সামনে গিয়ে কাকে যেন ফোন দিল। মিনিটের মাথায় কেউ একজন এসে ফার্স্ট এড বক্স দিয়ে যায়। আফরান ব্যান্ডেজ বের করে আরিয়ার পায়ের কাছে এসে আফসোসের মুখ নিয়ে আরিয়ার কেটে যাওয়া আঙ্গুল দুটো ধরে নিজের সামনে আনে। আফরান ব্যান্ডেজ করতে যায়। আরিয়া হাত সরিয়ে নিয়ে বলে, আগে আমার উত্তর দিন। পাগলামো বন্ধ করো, হাতটা দাও। অনেকখানি কেটে গেছে, রক্ত ঝরছে অনেক। ঝরুক, ঝরতে দিন, সমান সমান করতে দিন। কি বলছো তুমি নিচে জানো? শুধু হাত দিতে বলেছে, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। বাড়াবাড়ি করো না। আরিয়া ঝুলন্ত পা দুটো গুটিয়ে খাটের উপরে এনে আসন করে বসে বলল, যদি না বলেন এভাবেই থাকবো বলে দিলাম। আফরান বিরক্তি নিয়ে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, লাগবে না, আমি জোর করেই নিয়ে যাব। বলে আরিয়ার হাত ধরতে যায়। কিন্তু আরিয়া হাত সরিয়ে নেয়। আফরান আবারও চেষ্টা করে ধরতে। আরিয়া এদিক ওদিক হাত সরাচ্ছে আর মিটমিট হাসছে। আফরান অনেক চেষ্টায়ও না পেরে খাটের উপর উঠে আরিয়ার পেছনে বসে আরিয়ার কাঁধের উপর থুতনি রেখে দুপা দুদিক থেকে আরিয়ার কোলে উঠিয়ে আঁকড়ে ধরে বাম হাত ধরে বলল, এবার সরাও হাত। আরিয়া কিছু বলল না। এভাবে বসে আফরান আরিয়ার আঙুলে ব্যান্ডেজ করে দিচ্ছে। বেশি ব্যথা পেয়েছ? হুম। তাহলে ভুল করো কেন এত? তুমি যদি আমার মতো করে চলো, আমি কিছু বলবো না। তাহলে অন্য লোকের নাম করো রিং হাতে পড়তে হবে কেন? এঙ্গেজমেন্টে না হয় হয়ে গিয়েছে, তাই বলে সারাদিন পরে থাকতে হবে? আরিয়া বাধ্য মেয়ের মতো বসে আছে। আর যেন না দেখি কারো কোলে এইভাবে উঠে যেতে। এত সস্তা কেন বানানো নিজেকে? তোমার শরীরটা কি সবার জন্য? না। তাহলে কেন অন্য ছেলে ছোঁয়া শরীরে নাও?
আমি কি বলেছিলাম আমাকে নিতে? আমি তো উঠতে চাইনি। হিচকির কারণে কথা বলতে পারছিলাম না বলে আর কিছু বলিনি। এত কাঁদতে হবে কেন? আরিয়া কিছু বলল না। আর যেন না দেখি এমন করে কাঁদতে, ঠিক আছে? ওকে। আফরান মৃদু হেসে আরিয়ার গলার সাইডে চুমু খেল। আরিয়ার শরীর মৃদু ঝাঁকুনিতে কেঁপে ওঠে। আফরানের ব্যান্ডেজ করা শেষে আরিয়া পেট জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকে। এমন নীরবতার মাঝে আফরানের গরম নিঃশ্বাস আশ্রয় পড়ছে আরিয়ার গলার ঘাড়ে। আরিয়ার শরীর খানিক পরপর কেঁপে উঠছে। খারাপ লাগছে? উম, তাহলে ভালো লাগছে? আরিয়ার লজ্জায় মুখ ঢাকে দুই অঞ্জলি দিয়ে আরিয়াকে এবার নিজের দিকে ঘুরিয়ে মুখোমুখি বসায়। আরিয়া লজ্জায় লাল হয়ে আছে। লজ্জাপতি আমার, এদিকে তাকাও। আরিয়া এবার নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে। মুখ দেখতে দেবে না আমায়? আরিয়া এবার দু হাত মুখের উপর থেকে সরালো। আফরান আরিয়া লাল টকটকে গাল দুটো কোমল স্পর্শ করে চুমু বসালো। আরিয়া চোখ বন্ধ করে আছে। এদিকে তাকাবে না? আরিয়া আফরানের শার্টের কলার দু হাতে ধরে আফরানের বুকে মুখ লুকায়। আফরান আবারও হাসে। আসলে মায়াবতী আমার খুব লজ্জাপতি। একটু চুপ থেকে আবার বলল, আমার মানসিক শান্তি তুমি। তোমার প্রতিটা স্পর্শ আমার ভালো থাকার কারণ। অথচ তোমার এত দীর্ঘ সময় লাগলো সেটা বুঝতে। দীর্ঘ সময় বলতে আপনি আমাকে কত জনম ধরে ভালোবাসেন আগে সেটা বলুন তো। আফরান আরিয়ার কথার উত্তর করল না। আফরান আস্তে পিস্টে আরিয়াকে জড়িয়ে ধরে একদম নিজের সাথে মিশিয়ে নিল। আরিয়া এখনো আফরানের কলারেই ধরে আছে। আমার যে এই মুহূর্তে কারো মাঝে ডুবে যেতে ইচ্ছা করছে লজ্জাপতি। আরিয়া আফরানের বুকে কামড় বসালো। লাগছে তো, আসতে দাও। আরিয়া এবার আরেকটু জোরে আরেকবার কামড় বসায়। ও, মেরে ফেলো নাকি? ছাড়ো বলছে। বলে আরিয়াকে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা চালালো। খানিক পর ছেড়ে দিয়ে আরিয়া বলল, যখন আমাকে মারেন তখন আমার ব্যথা লাগে না? এগুলোর প্রতিশোধ নিবা? কিন্তু আমি যে সেদিন নিজের বুকে আঘাত করলাম, সেটা কি কম ছিল নাকি? আরিয়ার মুখটার সাথে সাথে মলিন হয়ে গেল। আতঙ্কিত চেহারায় আফরানের শার্টের বোতাম খুলতে লাগলো। আর করছো কি? রোমান্স করতে ইচ্ছে হয়তো আমাকে বলো। এইভাবে তাড়াহুড়ো করে। চুপ একদম। বলে আফরানের বুক চেক করতে লাগলো। হ্যাঁ, বুকের বাঁ পাশটায় দাগ পড়ে আছে এখনো। তার মানে এখানেই লেগেছিল। সেই জায়গায় চোখ ফেলে বলল, এখনো ব্যথা আছে তাই না? ও আচ্ছা, এই জন্য এভাবে শার্ট খুলতে হয়? বলুন, এখনো ব্যথা আছে খুব? জানি না, যখন অবাধ্য হও তখন খুব ব্যথা লাগে এইখানটায়। আরিয়া আফরানের দিকে অসহায় চোখে তাকায়। আরে কি দেখছো? সত্যি বললাম, আর কখনো অবাধ্য হবে না। একদম সহ্য করতে পারে না কিন্তু, রাগের সময় সব ভুলে। আফরান এটুকু বলেই কারো ঠোঁটের ছোঁয়া অনুভব করে নিজের ঠোঁটে। সেকেন্ড কয়েক পর আরিয়া সরে আসতে চায়, কিন্তু আফরান আরিয়াকে সরতে না দিয়ে উল্টো দু হাতে মাথার দুপাশে হাত রেখে শক্ত করে ধরে চোখ বন্ধ করে কিস করতে থাকে একাধারে। দুজনের গরম নিঃশ্বাস ঘন হচ্ছে, আশ্রয় পড়ছে একে অপরের উপর, যেন যোগ কয়েক পর শান্তিতে তৃষ্ণা নিবারণ করছে তৃপ্তির সাথে। বেশ খানিকক্ষণ পর হবে হয়তো। 8 থেকে 10 মিনিটের মাথায় আফরান আরিয়াকে ছেড়ে দিয়ে খুব কাছে টেনে নিয়ে আবারও গলায় মুখ ডুবায়। সিল্কি চুলে সলিন ঘ্রাণ আফরানকে বেসামাল করে তুলছে। আরিয়া আফরানের কলার চেপে ধরে আছেন। নিঃশ্বাসের মৃদু আওয়াজ যেন মুহূর্তটাকে আর উজ্জ্বল করে দিচ্ছে। অনেকক্ষণ পর আফরান নিজেকে ইচ্ছে করে আটকালো। নিষ্পাপ মেয়েটাকে এর চেয়ে বেশি অপবিত্র করতে ইচ্ছে হচ্ছে না তার। আফরান সরে এসে আরিয়াকে জড়িয়ে ধরল সবটা শক্তি দিয়ে। আরিয়ার শরীরের কম্পন এখনও থামছে না, কাঁপছে তার শরীর ভীষণভাবে। কিছুক্ষণ পর আফরান বলল, লক্ষ্মী শোনো, ভয় পাচ্ছে? আরিয়া কিছু না বলে আফরানের কলার ছেড়ে হাত দুটো পিঠ জড়িয়ে ধরল। রিল্যাক্স আরো, আর কিছু করবো না, শান্ত হও। আরিয়া আফরানকে আরো শক্তভাবে জড়িয়ে ধরল। আফরান বুঝলো এখন কোনো কথায় কাজ হবে না, তাই আরিয়াকে কোলে নিয়ে দাঁড়িয়ে গেল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাড়ি যাবে? আরিয়ার মুখে কোনো কথা নেই। আফরান আরিয়াকে নামাতে চাইল, আরিয়া নামলো না। আফরান মৃদু হেসে বলল, কথা বলবে না? ঠিক আছে, বলো না। ওয়াশরুমে যাও, ফ্রেশে আসো। দেখো তোমার জামাটা নষ্ট হয়ে গেছে রক্তে, আমি সেম ড্রেসের ব্যবস্থা করছি। আরিয়া কোনো কথা বলল না।
আফরান বুঝলো তার মায়াবতী এখন লজ্জায় আড়ষ্ট হয়ে আছে। একটু পর না হয় আবার বলবে। আফরান মুচকি হেসে আরিয়াকে নিয়ে খাটের উপর বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এদিকে হঠাৎ করে সামিরার বিয়ে ঠিক হয়ে যায়। অবশ্য হঠাৎ বললে ভুল হবে, ছেলেটা অনেক দিন ধরেই সামিরাকে কলেজে ফলো করতো, কিন্তু সামিরা অতি গুরুত্ব দেয়নি, তাই সোজা বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। ছেলের বিলাসবহুল ঐশ্বর্য দেখে আর ছেলের বিষয়ে বিভিন্ন তথ্য জেনেই সামিরার বাবা আজমল শিকদার রাজি হয়েছেন এই বিয়েতে। এদিকে সামিরার মা রাবেয়া বেগম অবশ্য এত জলদি মেয়েকে বিয়ে দিতে অস্বীকৃতি জানালেও লাভ হলো না। সেদিন বাসায় ফেরার পর চাচা আমার হাতে কি হয়েছে জিজ্ঞেস করাতে বললাম দরজার চিপায় হঠাৎ লেগেছে, তাই একটু ব্যথা পেয়েছি। আয়াস ভাইয়াও সেখানে ছিল, তবে আকবরী আর প্রশ্ন করেনি সেটা নিয়ে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। আজ 3 দিন হয় ভাইয়াকে দেখছি না। সেদিন হোস্টেল থেকে ভাইয়া আমাকে গাড়িতে তুলে দিয়েছিল, এরপর আমি ভাইয়ার সামনে যাইনি। পরে জানতে পেরেছি ভাইয়া নাকি কোনো প্রয়োজনে দেশের বাইরে গিয়েছে। এই মুহূর্তে আমরা সবাই শিকদার বাড়িতেই আছি, প্রেমাও আমাদের সাথেই আছে। শুনেছি আমার বাবা মাকেও আসতে বলেছিলেন, কিন্তু বাবা নাকি ব্যস্ত আছে, তাই আসতে পারবেন না চাচা বলল। হঠাৎ ধ্যান ভাঙে কাঁধে কারো হাত রাখার স্পর্শ পেয়ে। সে কখন থেকে ডাকছি, কি ভাবছিস? হ্যাঁ, আমি ভাবনা ভেঙে তাকিয়ে দেখি প্রেমা। বললাম, কখন ডেকেছিস? আমার তো মনে হচ্ছে বছর কয়েক ধরে ডাকছি। যাই হোক, নিচে চল, সামিরা ডাকছে। কিছু হয়েছে? চল না আগে। বলে এক প্রকার টানতে টানতে নিয়ে গেল আমায়। বাড়ির বড়রাই এদিক সেদিক ছুটে কাজ করছে, আর 2 দিন পরেই তো বিয়ে। এত বড় বাড়ি গুছিয়ে বিয়ের মতো ডেকোরেশন করা কি একদিনে সম্ভব নাকি? সামির একটু অভিযোগ করে বলল, তোরা আমাকে একা ফেলে রেখে কোথায় ছিলিস? হ্যাঁ, এখানে আমার কি কেউ পরিচিত আছে গল্প করার জন্য? আরিয়া একটু ঠাট্টা করে বলল, আহারে বেচারি, তা ভাইয়াকে কল দিয়ে কথা বলে একাকিত্ব কাটাতে পারেন না? আমরা কি আপনার পাশে সবসময় তাসবিহ গুনবো? সেটাই তো, ভাইয়ার সাথে তো পরিচয় আছিস, এই কল দিয়ে কথা বললেই পারিস। একটা জিনিস মানতেই হবে জানিস, ভাইয়ার কিন্তু ভীষণ সাহস। কিভাবে তোর বাবা মাকে ডিরেক্ট বিয়ের কথা জানিয়ে দিল? ইস, আমার জীবনেও যদি এমন কেউ আসতো। আফসোস আর আফসোস। একেবারে মনের কথাটাই বললি, কিন্তু তুই আর স্বপ্ন দেখে লাভ নেই। তোর তো আয়াস ভাইয়ার সাথে এক্সামের পরে বিয়ে। আমি অবশ্য একটু আশা রাখতে পারি কেউ একজন এমন আসুক। উফ, কি রোমান্টিক। বলে খিলখিল করে হাসলো প্রেমা। কথাটা আরিয়ার বুকটায় ছ্যাদ করে উঠল। আয়েশ ভাইয়াকে সে বিয়ে করতে চায় না বিন্দুমাত্র না। সে কেন আয়েশ ভাইকে বিয়ে করবে? সে তো আফরান ভাইকে। কথা ভাবতেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি জমে, লজ্জায় আড়ষ্ট হয়। কি রে প্রেমা, ব্যাপারটা কি হলো? আরও এভাবে লজ্জা পাচ্ছে কেন? সে তো পাবেই। একটু আগে আয়াস ভাইয়ের কথা বললাম না, সেই মেয়ে তো দিন দিন আয়াস ভাইয়ের প্রেমে পড়ছে, দেখছিস না? ওই দিন স্কুলে গেল, দেখলি না? গলার লাটপাট নিয়ে ঘুরছে আজকাল। অবশ্য আয়াস ভাইয়া একটু রোমান্টিক, সেটা দেখেই বোঝা যায়। প্রেমার কথায় আরিয়ার মুখটা একটু মলিন হয়। তোমাদের আয়ুষ ভাইয়া রোমান্টিক, সেটা কীভাবে জানো? কথার আওয়াজ শুনে 3 জন পেছন ঘোরে। এদিক দিয়ে যাওয়ার সময় প্রেমার শেষের কথাটা শুনতে পেয়ে কথার রেশ টানল আয়ুষ। ভাইয়া কখন আসলে? এই তো একটু আগেই। তা নিয়ে কি কথা হচ্ছে এখানে? কথার মাঝে যে আমি আছি সেটা কিন্তু শুনে ফেলেছি। প্রেমা আয়েশকে দেখে এক দফা আবারও ক্রাশ খায়। চুলগুলো গোছানো, ফর্সা গায়ে লাল মেরুন টি শার্ট পরে আছে, কালো প্যান্ট টাকনোর ওপরে গোটানো। প্রেমা তো হা হয়ে আছে। আরিয়া কথা কাটিয়ে বলল, তোরা গল্প কর, আমি আসছি। বলে আয়েশের পাশ কেটে চলে যাওয়ার মাঝেই আয়েশ আরিয়ার বাঁ হাত ধরে বলে। তোমার সাথে কথা আসে। আরিয়া আয়েশের দিকে তাকিয়ে হাত ছোটানোর জন্য হাত মুচড়িয়ে যাচ্ছে। পারবো না ছুটতে, শুধু শুধু এমন করো না। বলে আরিয়াকে নিয়ে চলে গেল। সামিরা প্রেমা মিটিমিটি হাসছিল। ওরা যাওয়ার পর পাহাড় সমান হাসিগুলো ছাড়ল। আয়েশ আরিয়াকে নিয়ে একটা খালি রুমে গিয়ে দরজা আটকে দিল। প্লিজ হাত ছাড়ুন বলছি, আমার ব্যথা লাগছে। মিথ্যা বলবি না, আমার উপর এখনো রেগে আছিস তাই না? তাই এমন করছিস। দরজাটা খুলে দিন, মানুষ কি ভাববে বলুন তো? কি ভাববে? হবু হাজবেন্ড ওয়াইফ একটু আলাদা থাকতেই পারে না, তাই নয় কি? দেখুন, আমার খারাপ লাগছে, হাত ছাড়ুন। আপনি তো কখনো এমন জোর করেননি, তাহলে
আজ এমন কেন করছেন? করিনি তো কি হয়েছে, আজ থেকে করব। তুই আমার কথা একটুও ভাবিসনি। এতদিন হয়েছে এঙ্গেজড হয়েছে, ইচ্ছে করে একটু কথা বলছিস কি? আমার কষ্ট হয় না? তোকে আমি ভালোবাসি, এটাই কি আমার ভুল বল আরিয়া? আমি জানি না, কিন্তু আমি কাউকে ভালোবাসি না। আয়ুষ আরিয়ার হাত ছেড়ে বাহু শক্ত করে ধরে বলল, কেন কেন বাসিস না? আমি কি তোকে কোনো কিছুতে কিছু বলি? তোকে তো আমিও বকিও না তাহলে। এত বছর নিঃশব্দে ভালোবেসে এসেছি, আজ পর্যন্ত তোকে ছুঁয়ে দেখিনি। আমার ভালোবাসা তোর চোখে লাগে না? কি করছেনটা কি? ছাড়ুন বলছি, ব্যথা লাগছে খুব আমার। আয়ুষ এবার আরিয়াকে ছেড়ে দেয়। আমাকে ছুবেন না বলে দিলাম। আমার ভালো লাগে না অন্য কেউ আমায় ছুলে। অন্য কারো স্পর্শ আমার অস্বস্তি হয়। আয়ুষ আরিয়ার দিকে তাকিয়ে রইল অসহায়ের মতো। এতটা ভালোবাসে ও তার মন ছুঁতে পারল না। সামান্য স্বাভাবিক ছোঁয়াটাকে এত কিছু মনে করছে। আজ আয়ুষের ধৈর্যের বাঁধ ভেঙেছে, তাই তো চোখ দিয়ে পানি পড়ছে। আরে ভাইয়া, এভাবে কাঁদছেন কেন? আমি তেমন কিছু বলিনি তো, কাঁদবেন না আপনি। আয়ুষ হঠাৎ করেই আরিয়াকে জড়িয়ে ধরে বলে, প্লিজ আরিয়া, আমাকে ফিরিয়ে দিস না। আমি বড্ড ভালোবাসি তোকে। আরিয়া কিছু বলার মতো আর সাহস পেল না। ছেলে হয়ে চোখে জল সত্যি বেমানান। হঠাৎ বাহিরে কিছুর আওয়াজে আরিয়াকে ছেড়ে দেয় আয়ুষ। দরজা খুলে বোঝার চেষ্টা করে কি হয়েছে, কিন্তু সব কিছুই স্বাভাবিক। আরিয়া পেছন থেকে বলে ওঠে, উফ, এই ফুলদানিটা কিভাবে পড়লো? আরিয়ার কথায় আয়ুষ নিচের দিকে তাকায়। এত বড় একটা ফুলদানি বাতাসে তো পড়ে যাওয়ার কথা না, কিভাবে পড়লো? হয়তো কেউ যাচ্ছিল, ধাক্কা খেয়ে পড়ে গেছে। কিন্তু এটাও কিভাবে হয়? যদি কেউ অনিচ্ছাকৃতভাবে ফেলতো তাহলে নিশ্চয়ই এখানেই থাকতো এটা তোলার জন্য। আর সেই সন্দিহান দৃষ্টি চারিদিকে কাউকে দেখার চেষ্টা করল। আরিয়া আর এখানে দাঁড়িয়ে না থেকে বলল, হ্যাঁ প্লিজ, আমাকে সাইড দিন, আমার এখানে ভালো লাগছে না। আয়েশ আর কথা না বাড়িয়ে সাইড দিয়ে দেয়। তা তোর প্রেম কেমন চলছে হবু বউয়ের সাথে? আমারটা বাদ দে, আগে বল কেন মেয়ে পেলি, নাকি সেই আগের পছন্দ নিয়েই পড়ে আছিস? যেটা পছন্দ হয়েছে সেটা তো আমি চাই, কিন্তু বাকিটা ভাগ্য। বাহ, তা আজকেও কি তার ছবিটা দেখতে পারি না? এতটাই হট যে দেখলেই শকড খাবি। সো আমি চাই না আমার বন্ধুর এত জলদি হার্টের সমস্যা হোক। বলে চোখ টিপ মারল। সে যাই বল, তোর এই একটা চয়েস দেখার বড্ড ইচ্ছা আমার জানিস। যে কিনা ক্রাশ খেয়ে বসে আছে আর ওদিকে মেয়েটা জানেই না। হা হা। মজা নিচ্ছিস নে, সময় হলে এমনিতেই হাতে চলে আসবে। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেয়ে নাবিল বলে উঠল, দেখে চলতে পারেন না, আজব তো। বাড়িটা যেহেতু আপনাদের, আপনি ভালো জানেন তাই না? আমি না দেখতে পারি স্বাভাবিক। বোনের ফ্রেন্ড বলে ছেড়ে দিলাম, যাও এখান থেকে। আমি কি বলেছি ছেড়ে দিই? আজব, আগে শুনেছি সামিরার মুখে আপনি নাকি ঝগড়াই 100। আজ দেখেও নিলাম মহিলাদের মতো উঠে পড়ে ঝগড়া করে। আজব তো, আমি কিছু বলেছি নাকি তোমাকে? আরে কি করছিস টাকে? চল তো প্রেমা, তুমি যাও। আপনার বন্ধুকে একটু বুদ্ধি দিন, আপনার মতো ভালো হওয়ার। বলে হনহন করে চলে গেল। দেখলি কেমন ব্যবহার করলো? এজন্যই সামিরাকে প্রেমার সঙ্গ দিতে নিষেধ করতাম। মেহমানের সাথে কেউ এমন ব্যবহার করে পাগল? তুই তো দেখছি আমার নয় ওদের পক্ষেই আছিস, যা তো আমার সাথে কি করিস। বলে নাবিলও চলে গেল। আয়েশ উপরে নিজের রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ সামিরার আওয়াজ পেয়ে থামল। ভাইয়া একটু এদিকে আসো তো। আয়ুষ সামিরার কাছে গিয়ে বলল, কিছু লাগবে? প্রেমা আর আরিয়াকে দেখেছো কোথাও? সে তো এখনোই দেখি না। কেন, আমাকে বল কিছু লাগবে। হুম। কি বল? সামিরা পেছন ঘুরে দাঁড়িয়ে বলল, এটা? আয়ুষ ঠিক বুঝলো না। বুঝিয়ে বল। জামার চেইনটা একা পারছি না। আয়ুষ বুঝলো চেনটার দিকে তাকিয়ে এটা লাগাতে গেলেই হয় সমস্যা। আসলে এটা একটু টাইট হয়ে আছে। আয়ুষ একটু জোরে লাগাতে যায় আর এটা ছিঁড়ে যায়। সামিরা স্লিম শরীর থেকে জামাটা সাথে সাথে কাঁধ ভেদ করে পড়তে যায়। আয়ুষ সেটা ধরে। আয়ুষের হাত সামিরার ঘাড়ে স্পর্শ করে। অবশ্য আয়ুষের এত খেয়াল নেই এসবে, কিন্তু সামিরার ভীষণ আনিজি হচ্ছে। এত বছর এ বাড়িতেই আয়ুষ ভাইয়া ছিল, কই এমন পরিস্থিতিতে তো কখনো পড়েনি। তাহলে আজ কেন এমন হচ্ছে? সরি, তোর জামাটা নষ্ট করে ফেললাম। আসলে এটার জিপটাই ভালো ছিল না। এক কাজ কর, অন্যটা পরে নে।
এই নে এটা ধর। সামিরা জামা ধরার আগে আয়স ছেড়ে দেয় খেয়াল না করে। এখানেই হচ্ছে বিপত্তিটা। জামাটার সাথে সাথে সামিরার বুক বরাবর পড়ে যায়। আয়ুষ না বুঝে চট করে সামিরাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আয়ুষের ডান হাত সামিরার বুকের ওপর। সত্যি বলতে আয়ুষ ভাবেনি কি থেকে কি হয়ে যাচ্ছে। আয়ুষ শুধু সামিরার উন্মুক্ত পিঠ থাকতে চেয়েছিল। শেট ঠিক মতো নিজেকেও সামলে রাখতে পারিস না? হা। একটু ধমকিয়ে সামিরা কিছু বলল না। এই মুহূর্তে সামিরা কি করবে সেটাও তার জানা নেই। বুকটা ধুকধুক করছে। আয়ুষ হয়তো এতক্ষণে বুঝেছে ব্যাপারটা। কোমল কণ্ঠে বলল, কি করব বল, ইচ্ছে করে। সামিরা আয়ুষের কথা শেষ করতে না দিয়ে বলল, প্লিজ হাতটা সরান। আয়ুষ টুপ করে হাতটা সরিয়ে নেয়। এতেও হয় আরেক বিপত্তি। জামাটা এতক্ষণ যাই টানা পোড়ায় কাঁধের সাইড অবধি ছিল, এখন কোথায় আছে সেটা বুঝবার ক্ষমতা আমার নেই। আয়ুষ চোখ দুটো অফ করে বিরক্তি নিয়ে বলল, ড্যামিট। সামিরা চুপ, একদম কিছুই বোঝে না। আয়ুষ পরিস্থিতি কি হতে পারে কেউ দেখলে সেটা আজ করতে পারছে, কিন্তু কিছু করার নেই। দ্রুত করে ডান হাতে সামিরার জামার সাইড খুঁজছে। এতেও তার হাত কোথা থেকে কোথায় যাচ্ছে নিজেও জানে না। সামিরা বারবার কেঁপে উঠছে। সামিরা এই অনুভূতির ঢেউ সামলাতে না পেরে আচমকাই সামনের দিকে ফিরে আয়েশের টি শার্ট গলার দুদিকে খামচে ধরে। আয়েশ এবার চোখ খুলে ধমকিয়ে বলল, পাগল হয়েছিস নাকি মাথাটা একদম গিয়েছে? বলে কোনো কিছুর পরোয়া না করে সবটা বুঝিয়ে সামিরার জামা ঠিক করে ওর হাতে তুলে দিয়ে দ্রুত পায়ে রুম ছাড়ে। আরিয়া জাফর সাহেবের কাছে মিনতি করে কখন থেকে একটাবার বাড়িতে যাওয়ার জন্য অনুমতি চাচ্ছে। তিনি বারবার বলছেন, লাগবে না, একা গিয়ে ওখানে কি করবে? তাছাড়া আফরান যদি বাড়িতে থাকে তোকে মারধর করবে, আমি নিশ্চিত। প্লিজ চাচা, এমন করো না। এত মানুষের সাথে থাকতে আমার কেমন যেন লাগছে, মন ভালো লাগছে না। সকাল সকাল আবার চলে আসবো। নিষেধ করেছি, যাওয়া লাগবে না মানে লাগবে না। ঠিক আছে, তোমার সাথে কাটতি চল। জাফর এই মিনতি কিভাবে ফেলতে পারেন, তাই তো বাধ্য হয়ে বলল, আরে আচ্ছা, মুশকিলে ফেলেছিস তো। ঠিক আছে যা, আমি আয়েশকে বলে দিচ্ছি নিয়ে যাবে। আরশ ভাইয়ের সাথে যাব না, আমাকে ড্রাইভার কাকুর সাথে পাঠিয়ে দাও, তাতেই চলবে। ঠিক আছে। আরিয়া খুশিতে জাফরকে একবার জড়িয়ে ধরে। শোন, খালি বাড়ি, ভয় পেলে আমাকে জানাস, ঠিক আছে? ওকে। যদি ওই বরযাত্রা থাকে তবে ওর সামনে যাস না, ঠিক আছে? বজ্জাত বলে কাকে বুঝিয়েছে ভালো করে বুঝতে পারছে, কিন্তু তার মিস্টার মাফিয়া মোটেও বজ্জাত নয়, সেটা কেউ না জানলেও সে জানে ভালো করে। আচ্ছা চাচা, গেলাম আমি। বলে আরিয়া জায়গা ছাড়ল। প্রায় রাত 11টার উপরে বাজবে হয়তো। আরিয়া বাড়িতে ঢুকে প্রথমেই আফরানের রুমে গিয়ে দরজা হালকা ঠেলে উকি মারে। না, তার মিস্টার মাফিয়া এখনও আসেনি। মূলত এটা দেখার জন্যে বাড়িতে আসা। সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল আফরানকে না পেয়ে। নিজের রুমে যাওয়ার পথে ছাদ থেকে কিছুর আওয়াজ শুনতে পেল। আরিয়া ভয়ে ঢোক গেল। এই বুঝি ভূত এসে তাকে নিয়ে যাবে। আবারও কিছু ভাঙার আওয়াজ পেল। আচ্ছা, ছাদে কি কেউ আছে? এত আওয়াজ কিসের হচ্ছে? চোর ঢুকেনি তো আবার? আরিয়া পা টিপে টিপে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। ছাদের দরজার কাছে গিয়ে উকি দিল, কাউকে দেখতে পেল না। দরজা খুলে ছাদ ঢুকে বা সাইডের দিকে চোখ আটকাল। ছাদের ওপর যে কাচের টেবিলটা ছিল সেটা ভেঙে টুকরো টুকরো কাঁচগুলো চারিদিকে ছড়িয়ে আছে। কাচের উপরে টিপ টিপ রক্ত, চায়ের কাপগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে আছে। আরিয়া ঠিক বুঝলো না এখানে হয়েছেটা কি। তাই বোঝার চেষ্টা করে আরিয়া আরেকটু সামনে গেল। ছাদের কর্নারে চোখ গেল। আফরান আকাশে তাকিয়ে আছে, হাতে সিগারেট জ্বালানো। কয়েক হাত পেছনে তানভীর মাথা নতজানু হয়ে অপরাধীর মতো তাকিয়ে আছে। আফরানকে দেখে আরিয়ার চোখ দুটি খুশিতে ছলছল করছে। আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে দৌড়ে গিয়ে আফরানকে পেছনের দিক থেকে জড়িয়ে ধরল। আফরান স্ট্রং হয়ে দাঁড়িয়ে রইল। মনে হয় সে আগে থেকেই জানতো এমনটাই হবে, তাই তো বিন্দুমাত্র নড়েও নি। আরিয়াকে দেখে তানভীর ছাদ ছাড়ে। প্রায় মিনিট কয়েক পর আরিয়া বলতে শুরু করে, আমাকে না বলে কেন চলে গিয়েছিলেন? হ্যাঁ, কতদিন হলো গুনে দেখেছেন? একটু কল পর্যন্ত দেননি। কতটা নিষ্ঠুর আপনি। আফরানের মুখে কোনো কথা নেই। কি হলো, কিছু বলছেন না কেন? আর আপনি সিগারেট খান আগে, তা তো দেখিনি কখনো।
আফরান আকস্মিক আরিয়ার ডান হাত ধরে আরিয়াকে উল্টো ঘুরিয়ে নেয়। আরিয়ার পিঠ আফরানের বক্ষ স্পর্শ করেছে। আরিয়ার হাত আফরানের পেট স্পর্শ করেছে। শক্ত হাতে আরিয়ার হাতটা চেপে ধরেছে। করছেন কি? ব্যথা পাচ্ছি তো, ছাড়ুন বলছি। আফরান কোনো কথা বলছে না। এত জোরে ধরেছেন কেন আজ? আগে তো কখনো এতটা জোরে ধরেননি। আমার হাত মচকে যাবে তো। আফরানের মুখে কোনো কথা নেই। সিগারেট টেনে যাচ্ছে বাম হাতে। আরে এগুলোর ধোঁয়া আমি সহ্য করতে পারি না। আপনি এটা ফেলে দিন, বিশ্রী গন্ধ এতেছি। ছাড়ুন বলছি। কি করেছি আমি আগে বলবেন তো নাকি? আফরান এবার মুখ খুলল ভয়ার্ত গলায়। কি পেয়েছিস আমাকে? যেভাবে ইচ্ছে খেলবি, যা ইচ্ছে করে বেড়াবে, যার তার সাথে রুম শেয়ার করবে। কি সব বলছেন আপনি? নাকাম করবি না একদম। সুযোগ পেয়েছিস, অমরা ওরে ধরে শুরু করেছিস। লজ্জা করে না তো? এতই বেড়া মানুষের সান্নিধ্য দরকার? 2-3 জন্য বাইরে ছিলাম, অমনি একা রুমে মানুষ নিয়ে ঢুকে পড়েছিস। বলে হাতের জ্বলন্ত সিগারেটটা আরিয়ার বাঁ দিকের ঘাড়ে ধরল। জ্বলছে খুব, প্লিজ সরান এটা, আমি মরে যাব। আপনি সত্যি খুব পাষণ্ড, একদম বাজে আপনি। আপনার সাথে আর কথাই বলবো না আমি। বলে কাঁদতে লাগলো আর ছোটার চেষ্টা চালালো। আফরান হাতের সিগারেট নিভার আগ পর্যন্ত ধরে রাখলো এভাবেই। এইখানটা, ঠিক এইখানটায় মাথা রেখেছিল, তাই না? কি বলছেন? আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না ভাইয়া, ছাড়ুন এবার প্লিজ। কেন থাকতে মন চায় না? আমি তো পুরুষ মানুষ, তোর তো খুব পছন্দ পুরুষ মানুষের ছোঁয়া, তাই না? আমাকে যা বলার বলুন, আমার চরিত্র নিয়ে একদম বাজে কথা বলবেন না, সহ্য করবো না, আমি বলে দিলাম। তোর আবার চরিত্র আছে নাকি? হ্যাঁ, আমি স্ট্রেঞ্জ। তোর মতো মেয়েদের চরিত্র থাকে, একটা দিয়ে হয় না, 1000টা লাগে। আপনি খুব খারাপ, আমি আর আপনার সাথে কথাই বলবো না, দেখবেন। আমার হাতটা ছাড়ুন, আমি আর পারছি না নিতে, মরে যাব আমি। আফরান কোনো কথা না বলে আরিয়ার শোল থেকে ওনাটা ছুঁড়ে ফেলে, জামার বাহুর অংশটুকু দুদিক থেকে ছিঁড়ে ফেলে। পাগল হয়ে গেছেন ভাইয়া, আপনি সত্যিই পাগল। এমন কেন করছেন বলুন? আমি বলছি তো আমি কিছু করিনি, আমি সত্যি বলছি, ছাড়ুন প্লিজ। আপনার সামনেও আর আসবো না, আমি আপনার রাগের কারণ হতে চাই না। আরিয়ার কথাগুলো যেন আফরানের বিষাক্ত কিছু মনে হলো। আরিয়ার হাত ছেড়ে দিয়ে নিচের দিকে ফিরিয়ে দুগালে কষে একের পর এক চর বসালো। আরিয়ার ঠোঁট কেটে রক্ত জমল, কিন্তু আফরানের এসবে কোনো মাথা ব্যথা নেই। এবার সে আরিয়ার দুহাতের বাহু ধরে নিজের কাছাকাছি এনে সবটা শক্তি দিয়ে বাহুতে খামচে বসালো। কেটে গিয়ে রক্ত পড়ছে, এসবের কোনো পরোয়া করল না, নিজের কাজে দৃঢ়তা রাখল। আরিয়া এসব শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে নিচে লুটিয়ে পড়ে। সকালবেলা আরিয়া নিজেকে নিজের রুমে আবিষ্কার করলো। পাশে চেয়ারে একজন মেয়ে বসে আছে। আরিয়া উঠে বসে। মেয়েটা হালকা শব্দে চোখ মেলে বলে, সরি ম্যাম, আসলে চোখ লেগে গিয়েছিল। এখন কেমন আছেন? শরীর ভালো লাগছে? আপনি কে? আমি একজন নার্স। রাতে স্যার আমাকে ডেকে বলেছিলেন আপনার খেয়াল রাখতে। আরিয়ার শরীর ব্যথা আর দুর্বলতায় ভীষণ খারাপ লাগছে, তাই আবার শুয়ে যায়। ম্যাম কিছু নিয়ে আসি? মেয়েটি গিয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বলল, এগুলো খেয়ে নিন। আরিয়া কথা বলল না। বুঝেছি, হাত ব্যথা তাই তো, আমি খাইয়ে দিই। বলে মেয়েটা আরিয়াকে খাইয়ে দিতে লাগলো। খাবার শেষে আরিয়াকে কিছু ওষুধ খাইয়ে দিয়ে বলল, ম্যাম যদি ঘুমাতে ইচ্ছা হয় ঘুমাবেন। আমার একটা জায়গায় যেতে হবে। ম্যাম আপনার নিষেধ আছে কোথাও যাওয়ার। কেন? স্যার বলেছেন তাই। সরি, যেতে হবে আমায়। স্যারকে আগে বলুন। কাউকে বলা লাগবে না। বলে সাইড থেকে ফোনটা নিল। এখন অবধি 50টার উপরে কল, জাফর, প্রেমা, সামিরা সহ আয়ুষেরও মিলিয়ে। আরিয়া কলের সংখ্যা দেখে দ্রুত উঠে বসে। আরিয়া রেডি হওয়ার জন্য নামতে যায়, কিন্তু মাথাটা ঘুরে আবার বসে যায়। ম্যাম আপনি অনেক দুর্বল আছেন, এখনো শুয়ে থাকুন। আমার ড্রেস চেঞ্জ করেছেন আপনি? জি ম্যাম। আমাকে নতুন এক সেট জামা বের করে দিন কভার থেকে। মেয়েটি আরিয়ার কথা মতো এক সেট জামা এনে দেয়। আর আমি চেঞ্জ করবো, আপনি বাইরে যান একটু। ম্যাম আসলে স্যার এই রুমে ক্যামেরা লাগিয়ে গেছেন, আপনি ওয়াশরুমে যান, আমি হেল্প করছি। আরিয়া নার্সের কথায় কপাল কুঁচকায়। কোথায় লাগানো? সেটা জানি না ম্যাম।
আরিয়া কথা না বাড়িয়ে আবার উঠে ওয়াশরুমে যায়। আরিয়া নার্সের সাথে জোরাজুরি করে গেট অবধি গিয়ে ভয়ে দু কদম পিছিয়ে যায়। সামনে আফরান পকেটে 2 হাত গুজে সমানে এগোচ্ছে, তবুও নিজেকে একটু সাহসী বানিয়ে বলতে লাগলো, দেখুন মিস্টার আফরান, আমি আপনার কথা শুনতে বাধ্য নই। আমি ভুলে গিয়েছিলাম আপনি একজন মাফিয়া। ক্ষমা করুন আমায়। আমি আপনার সাথে আর থাকতে চাই না। আপনার ইচ্ছে হলে অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে যেতে পারেন আপনি। বলে পাশ কাটাতে চায়। আফরানের সাথে সাথে এক হাত পকেট থেকে বের করে আরিয়ার হাত ধরে নিয়ে সামনে এনে কপাল কুঁচকায়। আরিয়া ভয়ে ঢোক গিলে কদম কদম পিছিয়ে যায়। আফরান আরিয়ার কদম মিলিয়ে সামনে এগোয়। আরিয়া যেতে যেতে বেখেয়ালে প্রথম সিঁড়িতে পা হোঁচট গিয়ে ঠাস করে পড়ে যায়। আফরান এখনো ওই ভয়ানক আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে আছে। আরিয়া ভয়ে জড়সড় হয়ে যায়। একটু আগের সাহসী মেয়েদের কাতারে দাঁড় করিয়ে মনে হয় ভুল করে ফেলেছে। আফরান একটু ঝুঁকিয়ে আরিয়ার চোখে চোখ রাখে। আমি কিছু বলিনি তো। আমি তো আপনার কথা শুনি, সব কথা শুনবো। কিন্তু চাচা বারবার ফোন দিচ্ছে, আমাকে যেতে হবে এখন। বলে আরিয়া উঠে দাঁড়ায়। আফরান নার্সকে 2 আঙুলে ইশারা করে চলে যেতে আফরান কর্কশ গলায় বলল, আবারও মার করে চলছে নাকি বল? আমার হাত কিন্তু একদম স্ট্রং। বলে শার্টের হাতা ফোল্ড করতে লাগলো। প্লিজ আজকে মারবেন না, যেতে দিন আমায়। আমি আপনার সাথে থাকতে চাই না। আফরানের শান্ত মস্তিষ্কটাকে মনে হলো আরিয়া বিগড়ে দিচ্ছে। আমাকে আকাশটা বলে দিলাম, নাহলে কি হবে তোর জানা আছে নিশ্চয়ই। তার জন্যই তো বললাম, আমি আপনার সাথে থাকলে শুধু মাথা গরম হবে, রাগ হবে, তার চেয়ে না থাকাই ভালো। আফরান এই মুহূর্তে রাখতে চাইছে না। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। আরিয়া তার মধ্যেই উধাম। আফরান চোখ খুলে আরিয়াকে দেখতে না পেয়ে কপালের রগগুলো মুহূর্তেই ভেসে উঠল। হয়েছেটা কি বল না আরু? আরিয়া একটু বিরক্ত হয়ে বলল, বললাম তো কিছু না, বারবার কেন জিজ্ঞেস করছিস? বললেই হলো। কখনো এভাবে তোকে হিজাব বাতে দেখিনি। আজ হলুদের দিন এমন হিজাব বেঁধে বসে আছিস, তাও বাড়ি থেকে বেঁধে এসেছিস। আর এত লেট করেও এসেছিস। সত্যি বলতো, আয়াস ভাইয়া কি আজকেও লাভ পায়? কথা বলিস না তো, এমনিতে অনেক টায়ার্ড লাগছে। আমি একটু রেস্ট নিব, ডাকিস না কেউ, ঠিক আছে? আর হলুদ সন্ধ্যায় ডেকে দিবি। বলেই আরিয়া খাটের এক পাশে সাইড হয়ে শুয়ে গেল। কি হলো কিছুই বুঝলাম না। তোরা এমন থাকলে আমার তো বিয়ে বিয়ে ফিলিংসটাই আসবে না। তা আসবে কি করে? বিয়ের 2 দিন আগে তো অন্য আরেকজনকে মনটা দিয়ে দিয়েছে। প্রেমার কথায় সামিরার চেহারাটা মলিন হয়ে যায়। আচ্ছা আমি কি সত্যি অসময়ে প্রেমে পড়লাম? ওনাকে পাওয়ার কি আর কোনো উপায় নেই? পাগল হয়ে গেছিস নাকি? আয়াস ভাইয়া আর আরিয়ার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তাছাড়া ভাইয়া আরিয়াকে পছন্দ করে, আমরা সবাই জানি, তাই না? প্রেমার কথায় আরিয়া শোয়া থেকে হকচকিয়ে উঠে বলল, কি বলছিস? আয়াস ভাইয়ার প্রেমে পড়েছে সামিরা? আরে আসতে বল না। আচ্ছা আগে বল, এটা কি সত্যি? প্রেমা সামিরা অবাক হলো নিজের ফিয়ন্সির ব্যাপারে। এটা শুনলে অন্য কেউ হলে এতক্ষণে গোষ্ঠী শুদ্ধ মাথায় তুলত। আর একে না আগ্রহ নিয়ে জিজ্ঞেস করছে। তার বলছি কি, কাল রাত্রে এদের মধ্যে কি হয়েছে শুনলে তো তুই? কি হয়েছে বল না, শুনবো। আসলে রাতে সামিয়া জামার। আয়েশ প্রেমার কথার রেশ টেনে দরজার কাছ থেকে বলে উঠল, এসব হচ্ছেটা কি এখানে? তোমরা কি এখনো ছোট? কার সামনে কি বলতে হয় সেটাও জানো না? সামিরা ভয় পেয়ে গুটিয়ে যায়। আমি বলেছিলাম অ্যাক্সিডেন্টটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট, বুঝিনি কি বলছি এটা নিয়ে। আর একটা কথা শুনলে কিন্তু খারাপ হয়ে যাবে। ভাই আমি শুনবো, আমায় বলো না প্লিজ। আয়েশ আরিয়ার দিকে তাকায়। কি সুন্দর নিষ্পাপ চেহারা এই মেয়ের। তার উপর আজ আবার দুধ সাদা শৈলে মেরুন কালারের হিজাব বেঁধেছে। মনে হয় যেন ফুটন্ত লাল পদ্ম। এই মেয়ে কি তাকে অস্ত্র ছাড়াই মেরে ফেলবে রূপ দিয়ে? আজব। কি হলো, চুপ করে আছো কেন, বলো না। শুনবে, আসলে হয়েছে কি, ওরা মজা করছে শুধু শুধু কাল থেকে আমাকে রাগানোর জন্য। ও, আমি ভেবেছিলাম আবার সত্যি সত্যি। আচ্ছা যদি সত্যি হতো তোমার খারাপ লাগতো না? খারাপ কেন লাগবে? ভালোবাসার সময় অসময় মানে নাকি? দিক বিদিক না দেখেই তো হয়। আরিয়ার কথায় আয়েশ বোধহয় একটু ধাক্কা খেল। আচ্ছা তুমি কি এখনো প্রেমে পড়েছিলে কারো? সেটা তো জানি না ভাইয়া, কিন্তু আমার সাথে সবসময় বাজে হয়।
বুঝলাম না ঠিক। কিছু না, আমাকে কেউ বুঝবে না, কোনোদিনও না। আরিয়ার কথার রেশ টেনে কেউ পেছন থেকে বলে উঠল। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। কারো খাপছাড়া কথার শান্ত কণ্ঠে শুনে সবাই পেছনে তাকালো। আফরান দুহাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে, পরনে প্রতিদিনের মতোই কোট প্যান্ট টাই। আয়ুষ আফরানকে দেখে বোধহয় নাকশ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।